আসসালামু আলাইকুম। তোমরা যারা সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল। কারণ আজকের এই ভিডিওতে আমরা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন দিব। অর্থাৎ এই বইয়ের কোন টপিক আসতে পারে, কি টাইপের প্রশ্ন আসতে পারে, সব কিছু A to Z ডিটেলসে একদম দড়িয়ে দেখিয়ে দিব। তোমার কাজ হচ্ছে জাস্ট তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো, ইনশাল্লাহ তোমার উপকার আসবে। আর তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আমরা প্রথমে যে ওদের সাজেশন দিব সেটা হচ্ছে ভৌত জগত ও পরিমাপ। এখান থেকে আমাদের খুবই কম পড়া পড়তে হবে এবং সিলেক্টিভ পড়া। আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে এখান থেকে কী জিনিস পড়তে হবে পরীক্ষার জন্য, জাস্ট তুমি একটু খেয়াল করো। প্রথমত আমাদের যে জিনিসটা দিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পেজের দিকে, কারণ এখান থেকে আমাদের পরীক্ষায় এই যন্ত্রগুলো থেকে খুবই কোশ্চেন আসতে পারে। দেখো, তোমাকে বলতে পারে যে বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, আনসার হচ্ছে ব্যারোমিটার। বতে বায়ু, বত ব্যারোমিটার, আমরা এভাবে মনে রাখবো। এছাড়া বলতে পারে উষ্ণতা বা তাপমাত্রা মাপার জন্য কি ব্যবহার করা হয়, মনে রাখতে হবে থার্মোমিটার। এছাড়াও তোমাকে বলতে পারে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়, মনে রাখতে ভাইয়া হাইগ্রোমিটার। এখান থেকে এতটুকু পড়লে হবে, এখান থেকে আমাদের পড়া লাগবে না। এছাড়া আমাদের এখান থেকে বেশ কিছু সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাগুলো একটু পড়া লাগবে। এই যে ভাইয়া ধারণা কাকে বলে, তারপরে তোমার সূত্র, এছাড়াও ইম্পর্টেন্ট হচ্ছে তথ্য। বেশিরভাগ এই তথ্য, এই সংজ্ঞাটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমাকে প্রশ্ন করবে পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলা হয়। তোমাকে বিভিন্ন অপশন দিয়ে দিবে, তথ্য, অনুকল্প, নীতি, স্বীকার্য। তোমাকে দাগাতে হবে ভাইয়া তথ্য বা থিওরি। আশা করি এখান থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে তুমি ইতিমধ্যে বুঝে গেছো। এছাড়াও আমাদের এখান থেকে কিন্তু আরও কোশ্চেন আসে, আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমাদেরকে এই ফেজের দিকে একটু নজর দিতে হবে। কারণ এখান থেকে আমাদেরকে শিখতে হবে যে সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব কত কিলোমিটার, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও জানতে হবে যে ভাইয়া এক আলোকবর্ষ বা এক লাইট ইয়ার ইকুয়াল টু কত মিটার এবং কত কিলোমিটার, এই দুইটা একক খুবই মুখস্থ করতে হবে। এছাড়া আমাদের পড়তে হবে এক পারসেক ইকুয়াল টু কত আলোকবর্ষ, মনে রাখতে হবে ভাইয়া 3.26 আলোকবর্ষ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমরা একটু মুখস্থ করে নিবে, আশা করি ক্লিয়ার। এছাড়াও আমরা দেখতেছি আমাদের এখান থেকে আর কী লাগবে। আমাদের এই অধ্যায় কিন্তু আমাদের প্রায় পড়া শেষ, এখন দেখা যাক আর কী লাগে। এখান থেকে আমরা একটা জিনিস শিখে নিব, সেটা হচ্ছে ভাইয়া এই যে ভাইয়া পরিমাপে ভুল বা ত্রুটি। এখান থেকে কিন্তু আমাদের খুবই কোশ্চেন আসে, আমাদেরকে জানতে হবে এখান থেকে ভাইয়া এই যে যান্ত্রিক ত্রুটি কোনগুলো আছে। ভাইয়া মনে রাখবে যান্ত্রিক ত্রুটি তোমার তিনটা, শূন্য ত্রুটি, পিছটো ত্রুটি, আর একটা হচ্ছে ভাইয়া লেবেল ত্রুটি। এটা তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে, এতটুকু পড়লে এনাফ। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ে। এখন আমরা যে অধ্যায় সাজেশন দিব সেটা হচ্ছে ভাই ভেক্টর, আমাদের খুবই পরিচিত একটা অধ্যায়। এখান থেকে খুবই সহজ প্রশ্ন আসে এবং আমরা কিন্তু সহজভাবে ভুল করে দিয়ে আসি। ভুল করা চলবে না, আমাদেরকে সঠিকভাবে দাগে আসতে হবে। দেখো, আমাদের এখান থেকে প্রথমে যে ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাইয়া মনে রাখবে একটা ভেক্টর রাশিকে কতটি উপাংশে বিভক্ত করা যায়, আনসার হচ্ছে ভাইয়া অসংখ্য। আমাদের এখান থেকে একটু সংখ্যাগুলোর দিকে একটু নজর দিতে হবে যে ভাইয়া একক ভেক্টরের মান কত, মান 1, এটা আমরা সবাই জানি। আর এটা ভুল করো যে সঠিক ভেক্টরের মান কত, তোমরা অনেকে দাগা দাও 0, কিন্তু আসলে ভাইয়া সঠিক ভেক্টরের মান 0 নয়। এছাড়া আমাদের এই নাল বা শূন্য ভেক্টর থেকে একটু পড়তে হবে, সেটা হচ্ছে ভাই কী পড়তে হবে। আমাদেরকে জেনে রাখতে হবে যে ভাইয়া এই নাল বা শূন্য ভেক্টর এটার মান হচ্ছে 0 এবং এটার কোনো নির্দিষ্ট দিক থাকে না, এবং এটার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। তোমাকে কোশ্চেন করবে নিচে কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, তোমাকে দেখাতে হবে কি ভাইয়া নাল বা শূন্য ভেক্টর। এখান থেকে আমাদের আর পড়া লাগবে না, এবং কী টাইপের কোশ্চেন আসতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়াও আমরা এখান থেকে জেনে রাখবো যে ভাইয়া অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টরও বলা হয়। এই ইনফরমেশনটা তোমাদের অনেকের অজানা, এটা একটু জেনে নিবা। এছাড়াও আমাদেরকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া অক্ষীয় ভেক্টর কোনগুলো আছে। এই অক্ষীয় ভেক্টরের এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু তোমরা শিখে নিবা। এখান থেকে আমাদের আর পড়া লাগবে না, ভেক্টরের সংখ্যা থেকে এগুলো পড়লে হবে। এখন আমরা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেগুলো হচ্ছে ভাইয়া এই যে মধ্যবর্তী কোণ নিয়ে, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে কোশ্চেন করতে পারে যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টরদের সমান্তরাল হবে, মনে রাখতে ভাইয়া 0 ডিগ্রি। এছাড়া কোশ্চেন করতে পারে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধি প্রত্যেক ভেক্টরের সমান হবে, আনসার হচ্ছে কি ভাইয়া
120 ডিগ্রি। এভাবে তোমরা কষ্ট করে 3টা ইনফরমেশন শিখে রাখবা। এই 3টা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, আমাদের ভর্তি পরীক্ষা অনেকবার আসে। আশা করি এতটুকু ক্লিয়ার। এরপরে আমাদেরকে দেখতে হবে যে ভাইয়া লব্ধির সর্বোচ্চ মান কখন হবে আর লব্ধির সর্বনিম্ন মান কখন হবে। যখন তোমার আলফার মান 0 ডিগ্রি তখন আমাদের লব্ধির সর্বোচ্চ মান হয়, আর যখন আমাদের আলফার মান 180 ডিগ্রি তখন আমাদের সর্বনিম্ন মান হয়। এতটুকু তো অন্তত ক্লিয়ার, ঠিক আছে। এরপর আমাদেরকে কী দেখতে হবে, এরপর আমাদেরকে কষ্ট করে এই যে ভেক্টর যুগের 3টে সূত্র আছে। বিনিময় সূত্রটা আমরা একটু দেখে নিব কষ্ট করে, সংযোজন সূত্রটা দেখে নিব, এরপর হচ্ছে ভাই আমাদের বন্টন সূত্র, এটা একটু দেখে নিব। আর আমাদের কিন্তু ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্নগুলো এত কঠিন হয় না। আমরা জানি তোমরা যদি একটু মানে পরিশ্রম করে পড়তে পারো, এই লাস্ট মুহূর্তে ইনশাল্লাহ তোমরা সাকসেস হবে। জাস্ট তোমাকে ভাই যেগুলো দাগে দিচ্ছি তুমি সেগুলো প্র্যাকটিস করো, এরপরে প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস করো, এনাফ। এরপর তোমরা কষ্ট করে যে ভাইয়া স্কেলার গুণফলের উদাহরণ, এই উদাহরণগুলো একটু জেনে নিবা। 3টা উদাহরণ আছে, কাজ, স্থিতিশক্তি এবং বৈদ্যুতিক বিভব। ওকে, এটা তো ক্লিয়ার। এরপর আমাদের এখান থেকে একটু ম্যাথ প্র্যাকটিস করতে হবে, এখান থেকে মানে ম্যাথও আসে। তোমাকে বলবে যে এম এর মান কত হলে 2টা ভেক্টর পরস্পর লম্ব হবে। তোমরা কষ্ট করে এই ম্যাথটা একটু প্র্যাকটিস করে নিবা, এই ম্যাথটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এখান থেকে আমাদের আর একটা ম্যাথ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাইয়া এই যে 2টা ভেক্টর দেওয়া থাকবে, বলবে এম এর মান কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে। সো তোমরা কষ্ট করে এই ম্যাথটা প্র্যাকটিস করে নিও। এখানে একটা শর্টকাটও রয়েছে, আশা করি এই শর্টকাটটা তোমরা অনেকে জানো। এছাড়া আমাদের এখান থেকে কী জানা লাগবে, এখান থেকে আমাদের এই ইনফরমেশনটা একটু জেনে নিও যে 3টা ভেক্টর সমতুল্য হওয়ার জন্য কী শর্ত পূরণ করতে হবে, এই শর্তটা একটু তোমরা দেখে নিও কষ্ট করে। আচ্ছা, এরপর আমাদের এটা ক্লিয়ার। এরপর আমাদের কী জানতে হবে, এরপর আমাদেরকে কষ্ট করে একটু অপারেটর আসতে হবে। অপারেটর থেকে আমাদের কী পড়তে হবে মনে রাখবে ভাইয়া, অপারেটরের নিজস্ব কোনো মান নেই, বর্গ, গণ, বর্গমূল, সাইন, লগ, এগুলো হচ্ছে কি ভাইয়া অপারেটর। এতটুকু জানলে হবে, আর বেশি কিছু জানার দরকার নেই এখান থেকে। এরপর আমাদেরকে এই যে ভাইয়া ডাইভারজেন্স থেকে প্রশ্ন আসতে পারে, তোমাকে বলবে ফ্লাক্সের প্রকৃতি নিচের কোনটির মাধ্যমে জানা যায়। আনসার হচ্ছে ভাইয়া ডাইভারজেন্স। এটা অন্তত ক্লিয়ার যে ফ্লাক্সের প্রকৃতি ভাইয়া কীভাবে জানা যায়, ডাইভারজেন্সের মাধ্যমে। আর মনে রাখবে ভাইয়া ডাইভারজেন্সের মান কত হলে আগত ও নির্গত ফ্লাক্স সমান হয়, মনে রাখতে ভাইয়া মান 0 হলে। এছাড়াও ডাইভারজেন্সের মান যখন 0 হয় তখন তোমার ওই ভেক্টরকে কী বলে ভাইয়া, সোলিনয়েডাল বলে। কী বলে ভাইয়া, সোলিনয়েডাল। এই ইনফরমেশন তোমরা একটু কষ্ট করে জেনে রাখবা, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আমাদের যে কোশ্চেনটা আসে বেশি সেটা হচ্ছে ভাইয়া একটা ভেক্টর কখন অঘূর্ণনশীল হবে আর কখন ঘূর্ণনশীল হবে। মনে রাখতে হবে যখন কার্লের মান 0 তখন হচ্ছে অঘূর্ণনশীল, আর যখন কার্লের মান 0 না তখন হচ্ছে কী ভাইয়া, ঘূর্ণনশীল। এতটুকু তো ক্লিয়ার। আসলে ভাইয়া আমাদের ভেক্টর থেকে এগুলো পড়লে হবে, ভেক্টর থেকে আর বেশি কিছু পড়া লাগবে না। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ে। এখন আমরা যে অধ্যায় সাজেশন দেবো সেটা হচ্ছে ভাইয়া নিউটনিয়ান বলবিদ্যা। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকে আমাদের একদম সিলেক্টিভ পড়া পড়তে হবে। সেটা হচ্ছে দেখো ভাইয়া কী পড়তে হবে, আমাদের প্রথমে শিখতে হবে যে ভাইয়া স্পর্শ বলের উদাহরণগুলো কী কী আছে। ঘর্ষণ বল, সংঘর্ষের ফলে সৃষ্ট বল, একটা হচ্ছে টানা বল। এটা মনে রাখবা যে ভাইয়া সান্দ্র বল, এটা কিন্তু ভাই একটা স্পর্শ বল, এটা একটু শিখে রাখবা। আর তোমরা যদি স্পর্শ বলের উদাহরণ পারো আশা করি ও স্পর্শ বলের উদাহরণগুলো তোমরা ইজিলি পারবা। ওকে, এছাড়া আমাদের কষ্ট করে এখান থেকে এই যে ভাইয়া মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এর 4টা বল সম্পর্কে আমাদের একটু বিস্তারিত শিখতে হবে ভাইয়া, বুঝছো? বিস্তারিত তোমরা একটু শিখে নিবা, এগুলোর ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? আসোই ক্লিয়ার। এরপরে তোমরা কী কী দেখবা, এরপর আসো আমাদেরকে একটু ভরবেগ নিয়ে পড়াশোনা করতে হবে। ভরবেগের এককটা দেখে নিবা আর ভরবেগের মাত্রাটা দেখে নিবা, এই এককের মাত্রাটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের এখান থেকে কিন্তু এদের কিন্তু খুবই সহজ এবং বেশি কঠিন প্রশ্ন আসেও না, একদম ইজি কোশ্চেনগুলো আসে। আর তোমরা অনেকে ইজি কোশ্চেনগুলো পরীক্ষায় ভুল করে চলে আসো, ভুল করলে চলবে না, আমাদেরকে একটু দেখে শুনে বুঝে লাস্ট মুহূর্তে পড়াটা খুবই জরুরি। আমাদের লাস্ট মুহূর্তে কিন্তু হিউজ পড়া যাবে না, একদম বেছে পড়তে হবে, কারণ শেষ মুহূর্তে তুমি কখনো একটা পুরা বই রিভাইজ করতে পারবে না, বুঝতে পারছো তো? আসলে ক্লিয়ার। দেখো এরপর আমাদের এতে কী পড়তে হবে, এই অধ্যায়ে তোমরা একটু কষ্ট করে এই ম্যাথটা একটু দেখে নিও। এই ম্যাথটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে বন্দুকের পশ্চাৎ ব্যাগ নির্ণয়, এই ম্যাথটা একটু কষ্ট করে দেখে নিও। এছাড়া আমাদের কী দেখতে হবে, এছাড়া আমাদের এই যে ভাইয়া লিফটের প্রতিক্রিয়াটা একটু পড়তে হবে। ভাই কী পড়বো, একটু এদিকে আসো আমি দেখিয়ে দিচ্ছি। তুমি দেখবে এই যে ভাইয়া কখন আরোহী নিজেকে অতি বারহীনতা বা সুপার ওয়েটলেস মনে করে, এই কোশ্চেনটা একটু দেখবা। যখন
এই যে লিফট যখন অভিকর্ষিত ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণের নিচের দিকে নামে তখন এই মানে আরোহী নিজেকে অতি ভারহীনতা কী করে মনে করে। আবার আরোহী কখন নিজেকে সম্পূর্ণ ভারহীন মনে করে, যখন লিফট যখন কী করে অবাধে নিচের দিকে নামে। এই দুইটা ইনফরমেশন একটু শিখে রাখবা, এগুলো পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো তো ভাইয়া? এগুলো বারবার রিভাইজ করো। এছাড়া আমাদের এখান থেকে ভাইয়া এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, জড়তার ভ্রামক। এই জড়তা ভ্রামক থেকে বেশ কোশ্চেন আসে। তোমরা কী কী দেখবা, এই যে জড়তা ভ্রামক কাদের উপর নির্ভর করে এগুলো একটু দেখে নিবা। বইয়ে 3টা পয়েন্ট দেওয়া আছে, এই 3টা পয়েন্ট একটু শিখে নিও কষ্ট করে। এতটুকু ক্লিয়ার? এরপরে তোমরা টর্ক বা বলের ভ্রামক, এই টর্ক বা বলের ভ্রামকের এককটা দেখবা। একক হচ্ছে কি ভাইয়া নিউটন মিটার, আর মাত্র হচ্ছে ml² 3/2। একক আর মাত্রাটা দেখে নিও কষ্ট করে। এছাড়া আমাদের এখান থেকে কী কী পড়তে হবে আমরা যদি একটু খেয়াল করি, আমাদেরকে কষ্ট করে এই 4টা পয়েন্ট শিখে নিতে হবে। এখান থেকে সূত্রগুলো আমাকে দিতে পারে, তারপরে আমাকে ম্যাথও দিতে পারে। সো তোমরা এই 4টা পয়েন্ট একটু কষ্ট করে দেখে নিও। আমাদের এদের কিন্তু প্রায় শেষের দিকে, আমাদের এদের তেমন কিছু নেই। আর মনে রাখবে ভাইয়া, তোমাকে বলবে নিচের কোনটি কার্যহীন বল। মনে রাখবে ভাইয়া, কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল হচ্ছে কি একটা কার্যহীন বল, এটা কখনো ভুল করা যাবে না। এছাড়া ভাইয়া আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ব্রাঙ্কিং কোণ কিসের উপর নির্ভর করে, প্রায় পড়া শেষ। আর এখান থেকে কষ্ট করে তোমরা এই জিনিসটা একটু দেখে নিও যে ভাইয়া স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। মনে রাখবে ভাইয়া এটার কোনো একক নেই, আর এটা মান হচ্ছে অলওয়েজ এক অপেক্ষা ছোট। আর তোমরা একটু কষ্ট করে এই যে আমাদের ঘর্ষণ কয় প্রকার, ঘর্ষণ হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার নামগুলো একটু দেখে নিও, পাশাপাশি একটু ইংলিশ নামটা দেখে নিলেও ভালো হয়। তো ভাইয়া আমাদের নিউটনীয় বলবিদ্যা থেকে আমাদের আর তেমন কিছু নাই, এগুলো তোমরা বারবার রিভাইজ করো, দেন প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস করো, এনাফ। এখন চলে যাচ্ছে ভাইয়া আমাদের পরবর্তী অধ্যায়ের সাজেশনে। আমরা এখন ভাইয়া যে অধ্যায়ের সাজেশন দিব সেটা হচ্ছে ভাইয়া আমাদের কাজ ক্ষমতা শক্তি। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। দেখো ভাইয়া আমাদের এখান থেকে কী কী পড়া উচিত, কী কী পড়া লাগবে, কী কী পড়া লাগবে না, কী কী টাইপের কোশ্চেন আসতে পারে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। তুমি জাস্ট এগুলো বারবার কী করবে ভাইয়া প্র্যাকটিস করবে। আসো এখান থেকে আমাদের প্রথম যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া কাজের একক। কাজের একক তো আমরা সবাই জানি জুল বা নিউটন মিটার, কিন্তু ভাইয়া এই কোশ্চেনটা আসে যে কাজের অভিকর্ষীয় একক কী। মনে রাখতো ভাইয়া কেজি মিটার, আর 1 কেজি মিটার ইকুয়াল টু কত জুল। মনে রাখবে ভাইয়া 9.8 জুল, এটা অবশ্যই মনে রাখবা। আর তোমরা এটা একটু দেখবা যে ভাইয়া বলের দ্বারা কাজকে কী বলা হয়, ধনাত্মক কাজ। আর বলের বিরুদ্ধে কাজ করলে তাকে কী বলো ভাইয়া, ঋণাত্মক কাজ। এই বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজের শর্তটা একটু দেখে নিবা, এটা হচ্ছে শর্ত। আর বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজের শর্তটা একটু দেখে নিও, এই শর্তটা খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া তোমাকে কোশ্চেন করে যে কাজ কখন সর্বোচ্চ হয়। মনে রাখবে যখন টিটা মান কত ভাইয়া 0 ডিগ্রি হয়। তোমাকে কোশ্চেন করবে কাজ কখন সর্বনিম্ন হবে, যখন টিটা মান 180 ডিগ্রি হবে। এই দুইটা পয়েন্ট একটু ভালো করে মনে রাখবা। এছাড়া কোশ্চেন করে যে নিচের কোনটি কার্যহীন বল। দেখো ভাইয়া অনেকগুলো কার্যহীন বল আছে, আমি সবগুলো একসাথে নোট করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও যে কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখী, মহাকর্ষ, অভিকর্ষ, অভিকেন্দ্র, এই সবগুলো হচ্ছে কি ভাইয়া কার্যহীন বল। আসলে তো এটা ক্লিয়ার। দেখো ভাইয়া এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে যে কাজ শূন্য হওয়ার শর্ত কোনটি। মনে রাখবে আমরা জানি W=Fs cos θ। যখন এই যে বলের মানটা কী হয়, শূন্য হয়, তখন আমাদের কাজ শূন্য হয়। যখন S অর্থাৎ সরণটা কী হয়, শূন্য হয়, তখন আমাদের কাজ শূন্য হয়। আবার যখন তোমার এই যে টিটা অর্থাৎ মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়, তখন কাজ শূন্য হয়। এছাড়া বৃত্তাকার পথে ঘুরলেও আমাদের কাজ শূন্য হয়। তোমরা এই 4টা পয়েন্ট একটু মনে রাখবা কষ্ট করে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে এই কাজ নিয়ে। এছাড়া আমাদেরকে কী কী জানতে হবে, এছাড়া আমাদেরকে জানতে হবে ভাইয়া এই স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। এখান থেকে তোমরা এই সূত্র একটু দেখে নিও। এছাড়া কষ্ট করে তোমরা অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, এই সূত্র একটু দেখে নিও কষ্ট করে। এছাড়া আমাদের কী কী লাগবে, এছাড়া আমাদের কষ্ট করে ভাইয়া স্প্রিং ধ্রুবক নিয়ে একটু পড়াশোনা করতে হবে। আমাকে স্প্রিং ধ্রুবকের মাত্রা জানতে হবে। এই যে এটা হচ্ছে মাত্রা, একক কী, একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 1। এছাড়াও স্প্রিং ধ্রুবক কার কার উপর নির্ভর করে, দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন, আর হচ্ছে কী ভাইয়া স্থিতিস্থাপকতা। এই 3টা জিনিসের উপরে কী করে নির্ভর করে। এই 3টা জিনিস আমাদেরকে ভালো করে শিখে রাখতে হবে। এছাড়াও আমাদের এখান থেকে কোশ্চেন করতে পারে যে নিচের কোনটি শক্তির রূপভেদ নয়। মনে রাখবে ভাইয়া তোমার এই কোশ্চেনটা থাকে যে আণবিক শক্তি নামে কোনো শক্তি নেই, পৃথিবীতে আণবিক শক্তি নামে কোনো শক্তি নেই, এই অপশানটা তোমাদেরকে দিয়ে দেয়। ঠিক আছে, তোমরা একটা মনে রাখবে যে আণবিক শক্তি নামে কোনো শক্তি নেই, এতটুকু জানলে হবে। এছাড়া আমাদেরকে শক্তি রূপান্তরতে কী কী পড়তে হবে। মনে রাখবে ভাইয়া এই যে ফটোগ্রাফিক ফিল্মে আলোক শক্তি কী হয়, রাসায়নিক শক্তিতে কী হয়, রূপান্তরিত হয়, এটা জানতে হবে। এছাড়া জানতে হবে যে ভাইয়া কয়লা পোড়ালে কী হয়,
রাসায়নিক শক্তিতে কী হয়, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে কী হয়, রূপান্তরিত হয়। এই দুইটা ইনফরমেশন তোমরা ভালো করে জেনে রাখবা, তো পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা এটা জেনে রাখো যে সৌরচুল্লিতে ভাত রান্না করলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর এখান থেকে তোমরা জেনে রাখবা যে 1 কিলোওয়াট ইকুয়াল টু কত জুল, সবাই জানো 3.6 ইন্টু 10⁶ জুল। এটা আশা করি নতুন করে বলা আমাদের কিছু নেই, তোমরা সবাই পারো এগুলো কম বেশি। এছাড়া আমাদেরকে কষ্ট করে এই যে ভাইয়া গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক থেকে প্রশ্ন আসে, এই সূত্রটা কে ইকুয়াল টু psk/2m, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। এখানে তোমাকে কোশ্চেন করবে যে এরকম ভাইয়া ভরবেগ দুই গুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে। ভাইয়া মনে রাখো যেহেতু কে আর পিএসকে কে সমানুপাতিক, তাই ভরবেগ যদি 2 গুণ করে আমাদের গতিশক্তি হবে কত ভাইয়া, 4 গুণ। এটা তো অন্তত বুঝো না, এটা ক্লিয়ার। আর কখন আমাদের গতিশক্তি শূন্য হয়, যখন নিট বল কী হয় ভাইয়া, শূন্য হয়। এই ইনফরমেশনটা একটু জেনে রাখো কষ্ট করে। এছাড়া আমাদের এখান থেকে কী কী লাগবে, এছাড়া কষ্ট করে তোমরা এই ম্যাথটা একটু দেখে নিও। এই ম্যাথটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা পরীক্ষার জন্য। এছাড়া কষ্ট করে তোমরা এই ম্যাথটা একটু দেখে নিও। এই যে এই ম্যাথটা, ভূমি স্পর্শ করা পূর্ব মুহূর্তে গতিশক্তি কত হবে, এই কোশ্চেনটা কিন্তু আসে। আর তোমাদেরকে প্রায় সময় জিজ্ঞাসা করে ভূগর্ভের অভ্যন্তরে বিভব শক্তি কত বা বিভব শক্তি কী। মনে রাখবে ভূগর্ভের অভ্যন্তরে বিভব শক্তি অলওয়েজ ঋণাত্মক হয়। তোমাকে অপশান ধনাত্মক দিবে, 0 দিবে, 1 দিবে, মনে রাখবে ঋণাত্মক। এটা তো ক্লিয়ার। এছাড়া আমাদের এখান থেকে কী কী পড়তে হবে, এখান থেকে আমাদের প্রায় শেষ। এখান থেকে তোমরা কষ্ট করে এই 5 নম্বর ম্যাথটা একটু দেখে নিবা। 5 নম্বর ম্যাথটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমাদেরকে জেনে রাখতে হবে কি, এই দুটা ইনফরমেশন আমি সাজিয়ে রাখছি, তোমরা একটু দেখে নিবা যে স্থিতি শক্তি অলওয়েজ 0 আর ঋণাত্মক হতে পারে, আর গতিশক্তি অলওয়েজ সবসময় ধনাত্মক হয়। এই দুইটা কথা একটু জেনে নিবা, তোমরা যেন একটু বইয়ের পাশে লিখে রাখো, শেষ মুহূর্তে রিভাইজ করতে তোমাদের সুবিধা হবে। এছাড়া আমাদের এখান থেকে কী কী জানা লাগবে, আমাদের প্রায় কিন্তু এদের পড়া শেষ, আমরা শেষের দিকে, আমরা ক্ষমতা চলে আসছি। আমাদের ক্ষমতা থেকে কী কী দেখা লাগবে একটু আসো। আমাদের ক্ষমতা থেকে তেমন কিছু নেই, এটা একটু দেখে নিও। 1 অশ্ব ক্ষমতা বা 1 HP ইকুয়াল টু কত জুল পার সেকেন্ড বা কত ওয়াট, 746 ওয়াট বা 746 জুল পার সেকেন্ড, এটা খুবই আসে। এছাড়া জেনে নিবা যে ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক একককে কী বলে, ওয়াট বলে। আর তোমরা একটু এটা একটু জেনে নিও, বইয়ে নাও থাকতে পারে যে 1 কিলোওয়াট ইকুয়াল টু কত অশ্ব ক্ষমতা বা কত HP, 1.34। এই ইনফরমেশনটা তোমরা কষ্ট করে জেনে নিও। এছাড়া আমাদের এখান থেকে কী কী লাগবে, এখান থেকে আমাদের সংরক্ষণশীল বলের এক্সাম্পলগুলো একটু শিখে রাখবে, অবশ্যই শিখে নিবা। আর কষ্ট করে ওই অসংরক্ষণশীল বলের উদাহরণগুলো একটু শিখে নিও। আর তোমরা এদিক দিয়ে সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্যগুলো দেখে নিও, বৈশিষ্ট্যগুলো থেকে বেশ কোশ্চেন আসে। তো আশা করি আমাদের এই অধ্যায় থেকে আর তেমন কিছু পড়া লাগবে না, যা যা পড়া লাগবে সব কিছু তোমাকে বলে দিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ে। এখন আমরা যেহেতু সাজেশন দেবো সেটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। এই অধ্যায় খুবই সিম্পল, খুবই সহজ। দেখো এখান থেকে কী কী পড়তে হবে, এখান থেকে আমাদের তেমন বেশি কিছু পড়ার নেইও, একটু দেখো কষ্ট করে কী কী পড়তে হবে। এখান থেকে আমাদের কষ্ট করে এই সূত্রটা একটু জানতে হবে, T = 2π√m/k। এখান থেকে কোশ্চেন আসতে পারে এ পর্যায়কাল, এ বল ধ্রুবক, এই দুটোর মধ্যে সম্পর্ক কী ভাই, একটু কষ্ট করে দেখো। সম্পর্ক হচ্ছে ভাইয়া বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আসতে পারে কম্পাঙ্কের একক কী, মনে রাখতে ভাইয়া হার্টস বা সাইকেল পার সেকেন্ড, এটা একটু জেনে নিবা, ঠিক আছে। এছাড়া এখান থেকে আমাদের কী কী জানতে হবে আসো। এছাড়াও আমাদের এখান থেকে কষ্ট করে এই সরল দোলকের সূত্রগুলিটা একটু পড়তে হবে। আর কষ্ট করে তোমরা সরল দোলনগতির বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিও, বৈশিষ্ট্যগুলো থেকে কোশ্চেন আসে। এছাড়া দেখে নিবা সরল দোলনগতি ব্যবহার, অর্থাৎ সরল দোলনগতি দিয়ে কী কী করা যায়, মনে রাখতে ভাইয়া এই যে অভিকর্ষজ ত্বরণ যে মান নির্ণয় করা যায়, পাহাড়ের উচ্চতা বের করা যায়, সময়ও বের করা যায়। এই 3টা পয়েন্ট একটু জেনে নেবে কষ্ট করে। এছাড়াও আমাদের এখান থেকে কী কী জানতে হবে আসো। এখান থেকে আমাদের কষ্ট করে এই 5 নম্বর ম্যাথটা একটু প্র্যাকটিস করতে হবে, এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট। একই সাথে আমাদের এই ম্যাথটা একটু প্র্যাকটিস করতে হবে, এই ম্যাথটাও আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া আমাদের কী কী জানা লাগবে আসো। এছাড়া আমাদেরকে জানা লাগবে যে ভাইয়া যান্ত্রিক শক্তি এবং বিস্তারের মধ্যে সম্পর্ক কী, সম্পর্ক হচ্ছে ভাইয়া বর্গের সমানুপাতিক। এই কোশ্চেনটা একটু শিখে রাখবা। এছাড়া আমাদের এখান থেকে কী কী জানা লাগবে, এছাড়া আমাদের এখান থেকে এই যে ভাইয়া লিফট নিয়ে বেশ কিছু পয়েন্ট রয়েছে, তোমরা একটু দেখে নিও কষ্ট করে। এই পয়েন্টগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, শেষ মুহূর্তে এগুলো একবার রিভাইজ দিয়ে যেও। এখান থেকে কোশ্চেন আসতে পারে, যদি কোশ্চেন একটু কঠিন করতে চায় তাহলে এখান থেকে দিয়ে দিবে। সো তোমরা কষ্ট করে পয়েন্টগুলো একটু দেখে যাও।
এছাড়া আমাদের এখান থেকে আর কী কী দেখা লাগবে, এখান থেকে আমাদের আর তেমন কিছু নেই। আমি প্রথম বলছি এটা খুব ছোটো একটা অধ্যায়। আমাদের এখান থেকে এই সেকেন্ড দোলকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক। সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত ভাইয়া? 0.993 মিটার। কম্পাঙ্ক কত ভাইয়া? 0.5 হার্জ। আর দোলনকাল কত ভাইয়া? 2 সেকেন্ড। আর অর্ধ দোলনকাল 1 সেকেন্ড। আর এই সেকেন্ড দোলকের দৈর্ঘ্য আর অভিকর্ষিত ত্বরণের মধ্যে সম্পর্ক কী? মনে রাখতো ভাইয়া সমানুপাতিক। কী ভাইয়া? সমানুপাতিক। এই জিনিসটা একটু জেনে একবার কষ্ট করে। আমাদের এই অধ্যায় প্রায় শেষ, এর মধ্যে আর তেমন কিছু নেই। আমাদের এই অধ্যায় থেকে এখানেও বেশ কিছু তথ্য রয়েছে, এগুলো একটু শিখে রাখবা। যে ভাইয়া ভবের ভর বেশি হলে দোলনকাল কী থাকে? অপরিবর্তিত থাকে। এছাড়া এই পয়েন্ট একটু দেখে নিবা যে দোলনকালের অনুপাত যদি 2:3 করা হয় তাহলে কার্যকর দৈর্ঘ্য অনুপাত কত হবে? 4:9। এখান থেকে আমাদের কী কী দেখা লাগবে, এখান থেকে কষ্ট করে এটা একটু দেখে নিও যে সরল চন্দিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ অবস্থান আর সাম্য অবস্থার মধ্যে দশা পার্থক্য কত? মনে রাখতো ভাইয়া 90 ডিগ্রি বা π/2। এটা একটু জেনে নিলে হবে। এছাড়া জানতে হবে যে ভাইয়া মহাকর্ষে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? 0 হার্জ। এছাড়াও কোশ্চেন আসতে পারে শূন্য দশার সমতুল্য কত? মনে রাখতে ভাইয়া শূন্য দশার সমতুল্য শুধুমাত্র 2π হয়। এই ইনফরমেশনটা কিন্তু তোমাদের অনেকের অজানা, একটু জেনে নিও। আশা করি আমাদের এই থেকে আর তেমন কিছু পড়া লাগবে না। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ে। আমরা এখন যে সাজেশন দিব সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখান থেকে আমাদের প্রথম পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। মনে রাখতে ভাইয়া শর্ত হচ্ছে উচ্চ তাপমাত্রা হতে হবে এবং চাপটা নিম্ন হতে হবে। এই দুটো শর্ত পূরণ করলে বাস্তব গ্যাস কার মতো আচরণ করে? আদর্শ গ্যাসের মতো। এছাড়াও আমাদের গ্যাসের সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের বয়েল, চার্লস, চাপীয়, অ্যাভোগাড্রো সূত্র, ম্যাথ আসতে পারে। ঠিক আছে, বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে, তোমরা একটু কষ্ট করে নিজেরা পড়ে নিও, এগুলো তোমরা সবাই জানো। এছাড়াও আমাদের এখান থেকে জেনে রাখতে হবে যে ভাইয়া পরম শূন্য তাপমাত্রা কত? মনে রাখতে ভাইয়া 273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। তোমরা এই সেলসিয়াস আর কেলভিন এই দুটো মনে রাখলে হবে। এছাড়াও আমাদের এখান থেকে আর কী কী শিখে লাগবে চলো আমরা দেখি। এসটিপিতে বায়ুর ঘনত্বটা দেখতে হবে আর এসটিপিতে বায়ুর চাপটা দেখে রাখতে হবে। এই দুটোর মানটা একটু মুখস্থ করে নিও। এছাড়া আমাদের এখান থেকে কী কী দেখতে হবে, এখান থেকে আমাদের এই ইনফরমেশনগুলো একটু জানতে হবে যে ভাইয়া গড় মুক্ত পথের গাণিতিক রাশিমালা কে বের করেন? বিজ্ঞানী ক্লসিয়াস। আর ব্রাউনীয় গতিসূত্র আবিষ্কারককে ভাইয়া আইনস্টাইন। তোমরা অনেকে নিউটন দাগায় দাও, এটা খুবই দুঃখজনক ব্যাপার, এটা একটু জেনে নিবা। আর কষ্ট করে এই যে গড় মুক্ত পথের সমীকরণটা একটু দেখে নিও। তারপরে বোলজম্যানের সমীকরণটা একটু কষ্ট দেখে নিও, এটা লেখা আছে এখানে। আর এছাড়াও আমাদের এখান থেকে স্বাধীনতা মাত্রাগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্বাধীনতা মাত্রাটা একটু ভালো করে পড়ে নিও। এরপরে আমাদের সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্পচাপ, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সম্পৃক্ত বাষ্পচাপ কোন কোন সূত্র মানে না? মনে রাখতে ভাইয়া বয়লার চার্লসের সূত্র মানে না। আর কিন্তু অসম্পৃক্ত বাষ্পচাপ এই বয়লার চার্লসের সূত্র কী করে? মেনে চলে। এই দুইটা ইনফরমেশন অবশ্যই জানতে হবে ভাইয়া। আমাদের আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব থেকে এই ইনফরমেশনগুলো পড়লে হবে। এছাড়া তোমরা এই অধ্যায় থেকে বিশেষ করে এই অধ্যায়টার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলেই এনাফ। তো ভাইয়া হচ্ছে আমাদের আজকে সাজেশন। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা আমি যা যা বলছি এগুলো সবগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পরীক্ষা কমন আসবে। আর এগুলো প্র্যাকটিস করার পর অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। যতক্ষণ সময় আছে হাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করে যাবা, ইনশাল্লাহ কমন আসবে, পরীক্ষা ভালো হবে। আর তোমার কাছে যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালোই থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।